আসসালামু আলাইকুম। বেকারের যে কষ্ট কিংবা বেকারত্বের যে দুর্বিষহ যন্ত্রণা, এটা একমাত্র যিনি বেকার আছেন, যিনি পরিবারে, সমাজে নিগৃহীত কিংবা বিভিন্ন প্রশ্ন তোলা হয় তার বিরুদ্ধে, তার লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন তোলা হয়, তার মেধা নিয়ে প্রশ্ন তোলা হয়। তখন সেই লোকটি কিংবা সেই যুবকটি যে কত কষ্টে, কত আ নিদ্রাহীন রাত্রি কাটান, সেটা ওই যুবকটি, ওই বেকার লোকটি ছাড়া আর কেউ আসলে বলবে না। বাংলাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান প্রচুর বেড়েছে, প্রচুর বেড়েছে। প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, আগাছার মতো বেড়েছে। কিন্তু এগুলোর মান নিয়ন্ত্রণ করা, মান রক্ষা করার জন্য যে কৌশল, পথ, পদ্ধতি, সেগুলো নিয়ে আসলে আমাদের অনেক আগেই ভাবার দরকার ছিল। স্বাধীনতার কতগুলো বছর পার হয়ে গেল। স্বাধীনতার প্রায় ৫৩ বছর পার হয়ে যাচ্ছে। আমরা শুধু মানে সংখ্যা বাড়াচ্ছি, কিন্তু গুণের দিক থেকে, গুণগত দিকটির দিকে আমরা আসলে নজর দিচ্ছি না। বেসরকারি শিক্ষকদের যে কঠিন জীবন, সেটা আমরা দেখি না। প্রাইমারি শিক্ষকদের বলা হচ্ছে অনেক টাকা বেতন দেওয়া হয়, কিন্তু তাদের পরিশ্রমটা কি কেউ দেখি? তারা যে কী পরিশ্রম করে, তাদের যেভাবে খাটানো হয়, আপনারা যারা মানে কাছ থেকে জানেন, দেখেন, কিংবা যার পরিবারে এরকম একজন প্রাইমারি টিচার আছেন, তারা বোঝেন। কিন্তু দূর থেকে অনেকেই বলবে না, অনেক টাকা বেতন পায়, গ্রামে চাকরি করে এত টাকা বেতন পায়। কিন্তু এই প্রশ্নগুলো অবান্তর। যখন একটি জাতির শিক্ষার আলো কিংবা মশাল নিয়ে একজন শিক্ষক যখন সামনের দিকে অগ্রসর হয়, তার জীবনকে আলোকিত করাটাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। সরকারি ছাড়া বেসরকারি স্কুল, কলেজ কিংবা মাদ্রাসার শিক্ষকদের যে কী কষ্ট, এই যে সামনের ঈদ আসছে, তাদের ত্রাহি অবস্থা, তাদের বোনাস, বেসরকারিদের সেরকম একটা কোরবানি দেওয়ার মতন বোনাসের ব্যবস্থা নেই, বাড়ি ভাড়াটা সেরকম নেই। তো তারা সেটা বোঝে, কিন্তু তারপরেও এরা একটা চাকরি পেয়েছে, যেভাবে হোক কষ্ট করে চলছে। কিন্তু যার চাকরি নেই, একটা বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি করতে পারে না, অর্থাৎ কোনো মিল কারখানায় মানে চাকরি পান না। তার কারণ কি? যে আমাদের দেশে যে শিল্পায়নের যে গতি, সেটা খুব স্লোত হয়ে যাচ্ছে, এবং এগুলির জন্য অনেক অনেক কারণ আছে। এই কারণগুলো অনেক বিশ্লেষণ করার পরে একটি মানে সিদ্ধান্ত আমার কাছে, মানে কিংবা একটি এই কারণ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো রাজনীতির কারণ। আমাদের এই সুন্দর দেশটা, মানে আমরা বারবারই এই শিল্প কারখানার দিক থেকে, লেখাপড়ার দিক থেকে, বেকারত্বের দিক থেকে পিছিয়ে পড়ছি। তার কারণ হলো রাজনৈতিক দিক নির্দেশনা এবং দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ইউনিটির অভাব, ঐক্যবদ্ধতার অভাব। যারাই ক্ষমতায় যায়, তারাই মনে করে তারাই দেশের একমাত্র হর্তাকর্তা, তারাই এজেন্সি নিয়েছে যে এই দেশটার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। ১৯৭২ সাল থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিটি সরকারের এই মানসিকতাই আমরা লক্ষ্য করেছি। সবাইকে নিয়ে, সব দলকে নিয়ে যে সুন্দরভাবে একটি দেশ পরিচালনা করবে, সেই মানসিকতা মানে আমাদের কম। আমরা যদি দেখি উন্নত দেশগুলো, সেখানে সবার সাথে সবার একটি সম্পর্ক আছে, কিন্তু আমাদের দেশে নেই। যাই হোক, আমি যে প্রসঙ্গটি বলেছিলাম যে বেকারত্ব, এই বেকারত্ব সমস্যার সমাধানও কিন্তু একটা রাজনৈতিক ইস্যু। কারণ রাজনৈতিক স্বস্তি, স্থিতিশীলতা যদি থাকে, তাহলে সেই দেশে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ হবে, দেশি বিনিয়োগ হবে। আমাদের দেশে বিনিয়োগকারী যারা, তারা ভয় পান। কারণ স্থানীয়ভাবে যে সমস্ত মানে রাজনৈতিক উপসর্গ আছে, এবং স্থানীয়ভাবে কিছু মাস্তান, টাউট কিংবা রাজনীতির কারণে কিছু মাফিয়া তৈরি হয়,
কিছু ফ্রাঙ্কেনস্টাইন দানব তৈরি হয়, ওই যারা বিনিয়োগ করতে চায় ওই বিনিয়োগের জায়গায় তারা খুব বেশি প্রতিবন্ধক হিসাবে দেখা দেয়। কারণ তাদের শোষণ, তাদের চাঁদাবাজি, তাদেরকে দিয়ে বিল্ডিং করতে হবে। তাদের কেউ আইসা বলবে আমি রড সাপ্লাই দেবো, কেউ বলবে ইট সাপ্লাই দেবো, কেউ বলবে ওইটা সাপ্লাই দেবো। তারপরে এখানে আসছেন, আপনি ইন্ডাস্ট্রি করবেন, দেখছেন করবো, আপনি আমাদের এত কোটি টাকা দেন। নানান ধরনের ঘটনা, এটা হলো বাস্তব। অনেক কিছু আছে যেগুলো আমরা হয়তো আইনগতভাবে প্রমাণ করতে পারবো না, কারণ এই কথাগুলো হয়তো এক ব্যক্তি টু ব্যক্তি, কিন্তু এটা সত্য। রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো যদি সঠিকভাবে কাজ করে, স্থানীয় প্রশাসনগুলো যদি নিয়মিতভাবে মনিটরিং করে এবং তারা যদি কঠোর ব্যবস্থা নেয়, আইনের শাসনকে যদি তারা বাস্তবায়ন করে এবং আইন যদি আইনের মতন চলে, তাহলে এই সমস্ত প্রতারক, টাউট যে হোক না কেন, সেটা দলের হোক কিংবা দলের বাইরে হোক, যে কিছু হোক না কেন, তার যদি সাথে সাথে তার ব্যবস্থাটা নেওয়া যেত, তাকে শাস্তি দেওয়া যেত, তাহলে কিন্তু আমাদের দেশে স্থানীয়ভাবেও মিল কারখানা তৈরি হতো এবং বৈদেশিক বিনিয়োগ এখানে হতো। কিন্তু এগুলো অনেক কারণের যে বিষয়গুলো সরকার অবশ্যই ভালো করে জানেন, কিন্তু তারপরেও সেখান থেকে আমরা বের হতে পারছি না কেন, সেটা একমাত্র যারা সরকারে থাকেন, যখন যে সরকার থাকেন তারাই বোঝেন। কিন্তু দল তো বড় নয়, দেশ বড়, দেশের মানুষ বড়। দেশের মানুষকে স্বস্তি না দিয়ে কতদিন ক্ষমতা থাকা যায়? ক্ষমতারও একটা লিমিটেশন আছে, একটা পট পরিবর্তন ঘটেই, সেটা যত বছরই পরে হোক না কেন। মানুষ তো মরণশীল প্রাণী, সে তো অমর হয়ে আসে না। তারপরেও বিভিন্ন শাসন ব্যবস্থা, ডাইনেস্টির একটা মেয়াদকাল থাকে। মুঘল সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্য পতন হয়ে গেল। তারপরে ব্রিটিশ সাম্রাজ্য বলা হতো যে ব্রিটিশ রাজত্বে সূর্য অস্ত যায় না, যারা আমেরিকাকেও শাসন করেছে, ভারতবর্ষ তো করেছে। তো সেই ব্রিটিশরাও পতন হয়ে গেছে। এখন ব্রিটিশদের অবস্থা কি আপনারা জানেন। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যারা এই যে বেকার, শিক্ষিত বেকার, BA MA পাস করা বেকার, ইন্টারমিডিয়েট পাস করা বেকার, তাদের চাকরির একটা ব্যবস্থা যদি না করা যায়, এই লোকগুলোর সেবা থেকে কিন্তু রাষ্ট্র বঞ্চিত হচ্ছে। এই শিক্ষিত লোকগুলোর মেধা, বুদ্ধি, জ্ঞান থেকে কিন্তু রাষ্ট্র বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিত হওয়া মানেই আমরা এগোতে পারছি না, রাষ্ট্রীয়ভাবে আমরা এগোতে পারছি না। তাই এই সমস্ত ছেলে মেয়েদেরকে কাজে লাগানো আমাদের খুব জরুরি কাজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।